বিজেপির প্রথম সারির নেতারা গোটা পশ্চিমবঙ্গ চষে বেড়ান। তারা বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব। মমতার তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ভারতবর্ষে একটা কথা চালু আছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ডবল ইঞ্জিন সরকার। পশ্চিমবঙ্গে এখন ডাবল ইঞ্জিন সরকার। চর্চায় স্বাগত। আপনারা জানেন পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির গেরুয়া ঝড়ে পুরো বিধ্বস্ত হয়ে গেছে তৃণমূলের 15 বছরের সাজানো বাগান। এমনকি তৃণমূলের যিনি প্রধান সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তার নিজ দুর্গ বলে পরিচিত ভবানীপুরে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীর কাছে। বিজেপির এই অভূতপূর্ব সাফল্য এবং তৃণমূলের পরাজয়ের কারণ নিয়ে আমরা কথা বলবো। কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী। তরুণ চক্রবর্তী, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। তো আমরা যেটা বলছিলাম যে মমতা তার দল হারতে পারে, 15 বছর তার দল শাসন ক্ষমতায় ছিল, ও তিনি হারতে পারেন, তার দল হারতে পারে, কিন্তু তিনি যে হারতে পারেন একটা প্রমাণ তিনি আগের গত ইলেকশনে রেখেছিলেন। এবার তিনি একদম নিজের ঘরেই হারলেন। এই বিষয়টা আসলে মানে কিভাবে সম্ভব হলো? দেখুন, দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর তৃণমূলের যে সরকার ছিল পশ্চিমবঙ্গে, যার নেতৃত্বে ছিলেন মমতা ব্যানার্জি, সেই গোটা সরকারটার বিরুদ্ধেই প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া উঠেছিল এবং সেই হাওয়াটা আগাম আভাস পেয়ে বিজেপি ঝাঁপিয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা গোটা পশ্চিমবঙ্গ চষে বেড়ান। তারা বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব। সেই সম্ভাবনার জন্য যা যা করা দরকার সেই সব কাজগুলো তারা খুব সুসংহত ভাবে করেছে। তাদের পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে হারাতে হবে, তার জন্য তারা ভোটার তালিকার সংশোধন থেকে শুরু করে রাজ্য সরকারের হাতে যে প্রশাসন ছিল সেই প্রশাসনকে নিষ্ক্রিয় এবং নিরপেক্ষ করে তোলার চেষ্টা করে গেছেন তারা সমানে। নির্বাচন প্রক্রিয়াটাতে প্রতি ইঞ্চিতে তারা লড়াই করেছেন তৃণমূলের সঙ্গে এবং প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো ছিলই, সঙ্গে সংখ্যাগুরু হিন্দুদের ভোট যাতে বিভাজিত না হয় সেটাকে তারা খুব দায়িত্ব নিয়ে সেটাকে তারা এক জায়গায় রাখতে সক্ষম হয়েছেন। পাশাপাশি সংখ্যালঘু বা মুসলিমদের ভোট, যেটা তৃণমূলের ভোট ব্যাংক বলে দীর্ঘদিন ধরে পরিচিত পশ্চিমবঙ্গে, সেই মুসলিম ভোটেরও বিভাজনের রাস্তা প্রশস্ত করেছে। এই সবের মিলিত ফল হচ্ছে মমতার তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, যার আভাস পর্যন্ত তিনি পাওয়ার সুযোগ পাননি। কারণ তার দল এবং প্রশাসন অনেকটাই বিজেপির কাছে হাইজ্যাক হয়ে গিয়েছিল, যার ফলে গতকালকে আমরা খুব বিমর্ষ দেখেছি এবং তিনি যথেষ্ট ভেঙে পড়েছেন। যদিও মুখে বলছেন কাম ব্যাক করবেন, কিন্তু তার এই বয়স, এই স্বাস্থ্য নিয়ে, যদিও তিনি লড়াকু নেত্রী বলে পরিচিত, আহ মনে হয় না তিনি আর কাম ব্যাক করার সুযোগ পাবেন। তবে রাজনীতিতে শেষ কথা তো কেউ কিছু বলতে পারে না। আপাতত বলা যায় সর্বক্ষেত্রে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় তৃণমূলের সাজানো বাগান তছনছ। আপাতত সেখানে পদ্ম ফুল, বিজেপির যেটা নির্বাচনী প্রতীক, সেই পদ্ম ফুল সর্বত্রই বিরাজ করছে। পদ্ম চাষ হচ্ছে, তৃণমূলের ঘাস ফুলের বাগান শেষ তছনছ করে দিয়ে বিজেপি সেখানে খুব সুন্দরভাবে পদ্ম চাষ করতে পেরেছেন। ভারতবর্ষে একটা কথা চালু আছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ডবল ইঞ্জিন সরকার। পশ্চিমবঙ্গে এখন ডাবল ইঞ্জিন সরকার। এখন দেখার খুব শীঘ্রই ট্রিপল ইঞ্জিনের সরকার হবে। কারণ আমরা দেখেছি অতীতে বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার বদলের পর স্থানীয় প্রশাসনেও বদল আসে। সেই বদলটা কত তাড়াতাড়ি হবে সেটাই এখন দেখার। যদিও প্রধানমন্ত্রী কালকে বলেছেন বদল হয়েছে, বদলা নয়। বিজেপির প্রথম সারির নেতারা, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা যিনি জায়েন্ট কিলার হিসেবে পরিচিত
নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি কেন্দ্রেই তিনি জয়ী হয়েছেন। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে তার নামই বেশি চর্চিত। সেই শুভেন্দু অধিকারীও দলীয় কর্মীদের এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে কোথাও কোনো অশান্তি না হয়। পশ্চিমবঙ্গের একটা নির্বাচনোত্তর সন্ত্রাসের একটা আহ কি বলবো কুখ্যাতি আছে। এখনো পর্যন্ত সে ধরনের বড় ধরনের কোনো অশান্তির খবর নেই, কিন্তু এখন দেখার সেই কুখ্যাতি থেকে বাংলা মুক্তি পায় কিনা। নির্বাচন অনেকটাই রক্তপাতহীন হয়েছে, কিন্তু তার পরবর্তী সন্ত্রাস যদি না হয় তাহলে বাংলাও পশ্চিমবঙ্গ বলতে পারবে যে এখানে নির্বাচন নিয়ে আর হিংসা হয় না। এখন দেখার সেই পরিবর্তনটাও পশ্চিমবঙ্গে হয় কিনা। আমরা দেখেছি বাম জামানা শেষ হতে 2011 সালে, তখন ব্যাপক সন্ত্রাস আমরা দেখেছি। প্রতিটি নির্বাচনের পরই পশ্চিমবঙ্গে সন্ত্রাস হয়। এবার এখনো পর্যন্ত সে ধরনের সন্ত্রাস আমরা চোখে দেখতে পাচ্ছি না। তবে আহ তৃণমূল কিছু চোরাগুপ্তা হামলার অভিযোগ করছে, আবার বিজেপির প্রথম সারির নেতারা শান্তি বজায় রাখতে সকলের কাছে অনুরোধ করছেন। এখন দেখার কি হয়। এখন কি তাহলে মানে জায়ান্ট কিলার হিসাবে যে শুভেন্দু অধিকারী তিনি গতবারও মমতাকে হারিয়েছেন, এবার মমতাকে তার নিজের ঘরে হারালেন, তাহলে শেষ পর্যন্ত আপনি যেভাবে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর দৌড়ে কি তিনি সবার চেয়ে এগিয়ে আছেন? দেখুন, এটা খুব কঠিন প্রশ্ন। বিজেপি কি করবে সেটা আগাম অনুমান করা খুব মুশকিল। বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি বহু কম চর্চিত অপরিচিত মুখকেও মুখ্যমন্ত্রী হিসেবে তারা নির্বাচনের পর ঘোষণা করেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং পরিষদীয় দলের বৈঠকের পর সেটা ঠিক হবে। অনেকগুলো নামই হাওয়ায় ভাসছে। শুভেন্দু এটা ঘটনা যে শুভেন্দু জায়ান্ট প্লেয়ার, পাশাপাশি এটাও ঘটনা বিজেপির ঘরের ছেলে তো শুভেন্দু নন, তার রাজনৈতিক উত্থান তৃণমূলের হাত ধরে। তৃণমূলের তিনি একসময় মন্ত্রী ছিলেন, তিনি সাংসদ ছিলেন। তবু ব্যতিক্রমও আছে, যেমন আমরা যদি চিন্তা করি যে পাশের রাজ্য আসাম, আসামে তো হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে করতেন, কংগ্রেসেরও মন্ত্রী ছিলেন, তাই তিনি এখনো মুখ্যমন্ত্রী। হয়তো এবারও তাকেই মুখ্যমন্ত্রী করা হবে। বিহারেও তাই হয়েছে। ফলে দৌড়ে নিঃসন্দেহে জায়েন্ট কিলার শুভেন্দু অধিকারী এগিয়ে আছেন। তার মন্ত্রিসভায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তিনি বিরোধী দলনেতা হিসেবে কাজ করেছেন, এবং বিজেপিতে শুভেন্দুর সমালোচকরাও এক বাক্যে মেনে নিচ্ছেন যে শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে যথেষ্ট সফল। অত্যন্ত আক্রমণাত্মক ভাবে গত 5 বছর রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করে রাখতে সক্ষম হয়েছিলেন শুভেন্দু, তাই দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন। তবে আরো অনেকের নাম ভাসছে যারা আরএসএস, বিজেপির যে উপদেষ্টা সংস্থা আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের মতামত এক্ষেত্রে গুরুত্ব পেতে পারে। গুরুত্ব অবশ্যই পাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনা। এখন কে হবেন সেটা কিছুদিন আরো অপেক্ষা করতে হবে। পরিষদীয় দলের বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। আমরা যেটা শুনতে পাচ্ছি 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিনই নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে পশ্চিমবঙ্গে। আপাতত জল্পনা চলবে কে মুখ্যমন্ত্রী হচ্ছেন তা নিয়ে, কিন্তু এখনো নিশ্চিত করে কারো নাম বলা যাচ্ছে না। তবে এই যে যে বিষয়টি এবারের নির্বাচনে আপনি যে পোলারাইজেশনের কথা বলছিলেন, যে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাওয়া, সংখ্যাগুরু ভোট কনসলিডেট হওয়া একটা জায়গায়, তো এবারের নির্বাচনে বাংলাদেশ কার্ড কি কোনোভাবে কাজ করেছে? যদি আমরা সীমান্তবর্তী অঞ্চল দেখি যে পুরো উত্তরবঙ্গ কিন্তু প্রায় তৃণমূল মুছে গেছে উত্তরবঙ্গ থেকে। দক্ষিণ দক্ষিণবঙ্গ বা অন্যান্য এলাকায়ও কিন্তু আপনার বিজেপি অনেক ভালো ফল করেছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। তাহলে এখানে কি কোনো বাংলাদেশ কার্ড কাজ করেছে বলে আপনি মনে করেন? দেখুন, আমি আবারও বলছি, আমার বিশ্লেষণে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এতটাই তীব্র ছিল, সীমান্তবর্তী বা মধ্যবর্তী এলাকা বলে কিছু নেই, সর্বত্রই গেরুয়া ঝড় আমরা দেখতে পেয়েছি। খোদ কলকাতা শহরও সেই ঝড়ের হাত থেকে বাঁচতে পারেনি। খোদ মমতা ব্যানার্জি যেখানে পরাস্ত হয়েছেন বিপুল ভোটে, গত বছর 1-1.5 হাজার ভোটে তিনি হেরেছিলেন, এবার 15,000-এরও বেশি ভোটে হেরেছেন এবং নিজের কেন্দ্রে।
গতবার তিনি নন্দীগ্রামে গেছিলেন, এবার ভবানীপুরে নিজের কেন্দ্রে, যে কেন্দ্রকে তিনি হাতের তালুর মতো চেনেন, সেই কেন্দ্রে তিনি পরাস্ত হয়েছেন। ফলে বাংলাদেশ কার্ড কতটা কাজ করেছে বলা খুবই কঠিন। কারণ কারণ সীমান্তবর্তী মুর্শিদাবাদ, মালদা এসব জায়গায় কংগ্রেস, সিপিএম, আইএসএফ, হুমায়ুন কবিরের দল, এরাও কিন্তু, আম জনতা পার্টি যেটা, তারাও কিন্তু ভালো ভোট পেয়েছে। আসুন যাই জিতুক, গতবার সংখ্যালঘুরা দুহাত ভরে তৃণমূলকে ভোট দিয়েছিলেন, এবার সেই ভোটে ভাগ হয়েছে। বিজেপির এবার নির্বাচনে সবচেয়ে বড় পলিটিক্যাল ইস্যু ছিল অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষা। কিন্তু আমার ধারণা অনুপ্রবেশ বা সীমান্ত সুরক্ষার থেকেও ছাপিয়ে গিয়েছে প্রতিষ্ঠান বিরোধী ঝড়। সেই ঝড়েই তছনছ হয়েছে আহ, মমতার সাম্রাজ্য। বাংলাদেশ অবশ্যই নেতাদের বক্তৃতায় উঠে এসছে, কিন্তু সেটা অতটা তীব্র নয় যতটা তীব্র ছিল প্রতিষ্ঠান বিরোধী হওয়া এবং হিন্দু ভোটের পোলারাইজেশন। দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড এবং অন্যান্য ঘটনা অবশ্যই ভোটের প্রচারে এসছে, কিন্তু মানুষের মনে দাগ কেটেছে 15 বছরের মমতা ব্যানার্জির শাসন এবং পরিবর্তনের প্রতি মানুষের স্পৃহা। অনেকটা একঘেয়েমি হয়ে গিয়েছিল বর্তমান শাসক দল, তাই নতুন কিছু চেয়েছেন, নতুন একটি দলকে সুযোগ দিতে চেয়েছেন। সেই সুযোগটাই আমরা ইভিএম এ, বৈদ্যুতিন ভোট যন্ত্রে সেই সুযোগটারই প্রতিফলন দেখেছি বলে আমার মনে হয়। তো আমি এই ক্ষেত্রে যে একটা বিষয় আর একটু আপনার কাছে পরিষ্কার হতে চাই যে আসাম মানে 2024-এর 5 আগস্টের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একটা বেশ বড় ধরনের টানাপোড়েন চলছিল। সম্প্রতি কিছুটা উন্নতি সেখানে, নতুন নির্বাচিত সরকার আসার পরে সেইখানে উন্নতি দেখেছি আমরা, এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন। বলা হচ্ছিল একটা কথা, সংবাদ মাধ্যমেই বলা হচ্ছিল, বিভিন্ন সূত্রে বলা হচ্ছিল যে আসাম এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের পরেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের আবার একটা নতুন মাত্রা পাবে। আপনি কি মনে করছেন? দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্ক উভয় দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রযন্ত্র সম্পর্ক স্বাভাবিক করতে চাইলেও সামাজিক যে মাধ্যম, সেই সামাজিক মাধ্যমে যে ঘৃণার চাষ উভয় দেশেই হচ্ছে, সেই ঘৃণা এবং ভুল বোঝাবুঝি, অনাস্থার যে প্রকট প্রভাব আমরা সামাজিক মাধ্যমে দেখছি, গণমাধ্যমেও তার কিছুটা প্রভাব তো পড়ছেই। সেই অবিশ্বাস, সেই অনাস্থা থেকে বন্ধুত্বের সম্পর্ক স্বাভাবিক হতে আরো বেশ কিছুটা সময় লাগবে। উভয় দেশের রাজনৈতিক নেতৃত্ব যদি চেষ্টা করেন তবে সেটা অসম্ভব নয়, কিন্তু এখনো ভুল বোঝাবুঝির একটা বিরাট জায়গা আছে। ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দুরা এখনো বাংলাদেশকে নিরাপদ বলে মনে করেন না। ঠিক তেমনি বহুবার বাংলাদেশে গিয়ে দেখেছি বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমরাও ভারতকে তাদের নিরাপদ আহ, বন্ধু বলে মনে করেন না। এই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে উভয় দেশ আবার যদি মেলামেশা শুরু করে, আবার যদি ভিসা পদ্ধতি স্বাভাবিক হয়, আবার যদি নতুন করে ট্র্যাক টু ডিপ্লোমেসি শুরু হয়, আবার যদি সাংস্কৃতিক যাতায়াত শুরু হয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের, আবার যদি আমরা উভয় দেশের সাংবাদিক থেকে শুরু, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নাট্যকর্মী, চলচ্চিত্র শিল্পী এবং সর্বস্তরের মানুষ আবার যদি যাতায়াত শুরু করি, আবার যদি ভারত বাংলা উৎসবগুলো নতুন করে শুরু হয়, তবেই একমাত্র উভয় পারের মানুষের অবিশ্বাস এবং অনাস্থা কমবে এবং আবার নতুন করে সুসম্পর্ক হবে। শুধুমাত্র উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের হাতে বিষয়টা সীমাবদ্ধ বলে আমি মনে করি না। অনেক অনেক পথ আমাদের এগোতে হবে। দুই প্রতিবেশী একে অন্যের বন্ধু এবং আত্মীয়, এইটাকে আবার নতুন করে মানুষের মনের ভিতরে এই বীজটা বপন করাটা জরুরি। যতদিন না পারবো ততদিন ভিসা কেন কোনো কিছু দিয়ে সম্পর্ক স্বাভাবিক করা যাবে বলে আমার মনে হয়। তো গত এই যে বিষয়টি আমরা বলছিলাম যে 2024-এর 5 আগস্টের পরে অনেক আওয়ামী লীগ নেতা তারা বাংলাদেশ ছেড়ে গিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন, বিশেষত কলকাতা এবং কলকাতার আশপাশের এলাকায় আশ্রয় নিয়েছেন।
বলা হচ্ছিল যে তৃণমূল তাদের সম্পর্কে কিছুটা বিরূপ, বিশেষত বিজেপির এক ধরনের কি ব্লেসিংস থাকার কারণে। এখন বিজেপি সরকার আসার পরে কি মানে তারা কি আরেকটু স্বস্তির মধ্যে থাকতে পারবেন, নাকি তাদের উপর চাপ থাকবেই? দেখুন, আমি যতটুকু দেখেছি আমার দীর্ঘ সাংবাদিকতার জীবন এবং ব্যক্তি জীবনের অভিজ্ঞতায়, ভারতবর্ষের পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র কৌশল এটা কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর করে না। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক সময় বক্তৃতায় নেতারা অনেক কিছু বলেন, কিন্তু ভারত সরকার যে সিদ্ধান্ত নেন, যখন যে রাজনৈতিক দলের সরকারই থাকুক না কেন, বিরোধীরা সেই সিদ্ধান্তকে মেনে নেন। দু একজন দায়িত্বহীন নেতা কখনো কখনো কিছু বেফাঁস মন্তব্য করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাষ্ট্রযন্ত্রের পক্ষেই থাকেন আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতারা, অন্তত প্রকাশ্যে তারা সেটাই বলেন। ফলে তৃণমূল জিতলো কি বিজেপি জিতলো, দিল্লিতে কংগ্রেস এলো কি বিজেপি এলো, আমার মনে হয় না সম্পর্কের তেমন কোনো প্রভাব পড়বে। বরং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতিতে আহ, পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, এখন বলা যেতে পারে দুটো জায়গায় আমাদের ডাবল ইঞ্জিন যে সরকার বলি, আমাদের ফেডারেল স্ট্রাকচারে রাজ্য এবং কেন্দ্র একই দলের, একই মতবাদের, একই আহ, আদর্শের সরকার প্রতিষ্ঠিত হওয়াতে আরো বরং ভালো হবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আরো উন্নতি করতে, যেটা প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে অনেকেই করতে পারেননি দু ধরনের সরকার থাকায়। বিশেষ করে তিস্তার পানি থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়ে রাজ্যের একটা কম্পালশন, কেন্দ্রের একটা কম্পালশন, সেই জায়গা থেকে আমার মনে হয় সম্পর্কটা আরো উন্নত হবে। একই সুরে দিল্লি এবং কলকাতা আগেও কথা বলেছেন, কখনো এমন হয়নি যে 360 এবং দিল্লি বাংলাদেশ নীতি নিয়ে, তা কিন্তু হয়নি। আমার মনে হয় না আগামী দিনেও সেটা হবে। ভারত সরকার এবং রাজ্য সরকার একই পথেই আগেও চলেছেন, আগামী দিনেও চলবেন। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা বড় কোনো ফারাক কখনো দেখিনি। শেখ হাসিনা ভারতবর্ষে আশ্রয় নেওয়ার পর এখনো পর্যন্ত ভারতের যিনি বিরোধী দলনেতা, লোকসভার যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রের তেমন কোনো কড়া সমালোচনা করেছেন বলে আমি শুনিনি। কিছু কিছু মিডিয়াতে কিছু খবর হতেই পারে, হয়ও, একটা গণতান্ত্রিক দেশ, সরকারি সিদ্ধান্তের বিরোধিতা থাকবেই, কিন্তু বড় কোনো বিরোধী নীতিগত কোনো পার্থক্য আমার চোখে অন্তত ধরা পড়েনি। বিজেপি হিন্দুত্ববাদী দল, তাই বিজেপি যখন ক্ষমতায় এসেছিল আজ থেকে বেশ কিছু বছর আগে 2014 সালে, তখন বাংলাদেশে অনেকেই আটকে উঠেছিলেন, ভয় পেয়েছিলেন, ভেবেছিলেন বিজেপি আসাতে বোধহয় বাংলাদেশ ভারত কোনো সম্পর্কে ফাটল ধরবে। কিন্তু ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজেই বলেছেন, মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর, প্রাক্তন প্রধানমন্ত্রী আমলে যে সম্পর্ক হয়েছিল সেটা সবচাইতে উল্লেখযোগ্য সুসম্পর্ক ছিল। এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি একযুগে কাজ করতে চান। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সেই পথেই হাঁটবেন, একই পথে হাঁটছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এমনকি মেঘালয়ের মুখ্যমন্ত্রী, যদিও তিনি অন্য দলের, কনরাড সাংমা, বা মিজোরামের মুখ্যমন্ত্রী লালডু হামা, তিনিও অন্য দলের। এই যে চার প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা সকলেই কিন্তু বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চান নিজেদের স্বার্থে। বাংলাদেশ এবং ভারত উভয় নিজ নিজ স্বার্থে এই সম্পর্কটাকে উন্নত করতে চায়। আমার মনে হয় না এই ফলাফল সেই সম্পর্ক সুন্দর করার ক্ষেত্রে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, বাড়তি উৎসাহ যে সৃষ্টি করবে সেটাও বলতে পারছি না। ধন্যবাদ তরুণ চক্রবর্তী চর্চাকে সময় দেওয়ার জন্য। চর্চায় এখন এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থাকুন।